আমি এই দায় মুক্তি অনুষ্ঠানে যারা যুক্ত রয়েছেন, আমি বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন এবং যে নির্মমতা কাহিনী আমরা শুনলাম, আমি সকলের প্রতি আমার সহমর্মিতা জানাই, এবং যারা নিহত হয়েছে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করি। এই 2024 সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। মানুষের জীবন নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে থাকতে পারতো, নিরাপদে চলতে পারতো, অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল। মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধহয় অনেকের পছন্দ হয় না। গভীর এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে, যার কোনো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই। সেই সুদখোর, খুনি, জঙ্গি ইনুস ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে। আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল। 15ই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি, এমনকি 32 নম্বরের বাড়িটা পর্যন্ত তারা, যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম, সেটাও ধ্বংস করে দিয়েছে। অথচ সেই বাড়িটা আমরা জনগণকে দান করে দিই। যা হোক, আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি, এটা সত্যি ভয়াবহ। আমি শুধু এই জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি। জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 214টা, তার মধ্যে চুরি হয়েছে 171টা, ডাকাতি সেটাও 100-র কাছাকাছি, অপহরণ 105টা, আর নারী এবং শিশুকে নির্যাতন, ধর্ষণ প্রায় 1440টির মতো ঘটনা ঘটেছে। এখানে কি সরকার আছে? সেটাই প্রশ্ন। সরকারের কাজ হলো শুধু অর্থ সম্পদ লুট করা আর আওয়ামী লীগকে হত্যা করা। পিটিয়ে পিটিয়ে আমার নেতা কর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এবং তাদের হাত থেকে মানে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি। সেভাবে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার, নির্যাতন। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিয়েছে। এখন বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে। আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণা দিচ্ছে না, দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায়। দলে না আসলে ঘরবাড়ি পোড়াবে, ভাঙবে, অত্যাচার করবে, মিথ্যা মামলা দেবে। আর মামলা তো হাজার হাজার, প্রায় 20-25 হাজার মামলা। এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় 20 থেকে 25 হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, 5 লক্ষের উপর আসামি। এইরকম একটা অত্যাচার, নির্যাতনের আর একটা দুর্বিষহ অবস্থা, এটা সত্যি কল্পনা করা যায় না। অথচ এই সুৎখোর ইউনূস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা, মনে হয় যেন কয়েদখানা বানিয়েছে। তারা আয়না ঘর খুঁজে বেড়ায়, এমন গোটা বাংলাদেশে তো আয়না ঘর। যে অত্যাচার, নির্যাতন, কেউ ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, মামলা করতে পারবে না। আর যত মামলা আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের অপরাধটা কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 48 সাল থেকে সেই ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি হয়েছে, আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লেগেছিল। কিন্তু এখন একে একে সব ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস, আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষের নিরাপত্তা নাই। এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। তবে এইভাবে একটা দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে সকল জাতির, আমাদের দেশের যারা জনগণ, একসময় আমাদের বিরুদ্ধে যখন নানা ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল এবং আমাকে স্বৈরাচার বলা হয়, খুনি বলা হয়, আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর স্বৈরাচারী আচরণ বলা হয়, ওই কেউ তো রাস্তা নামতে পারে না। আমার সময় তো দেখলাম ছাত্ররা 7ই জুলাই থেকে নিয়ে সমানে আন্দোলন করেছে, কই তাদের উপরে পানিও মারা হয়নি?
গ্রেনেড, সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, পিটানো হয়নি। আজকে স্কুল শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, শ্রমিক, কেউই তো বাদ যাচ্ছে না। যে নামে তাদের তাদের উপরে অত্যাচার, নির্যাতন, এবং তাদেরকে হত্যা করা, এবং যারা আহত, যখন আহত হয় বা নিহত হয়, আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিটিকে কাজ করতে দেয়নি। যারা আহত হয়ে হাসপাতালে ছিল, আমাদের তখনকার আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া, প্রত্যেকটা হাসপাতালে গেছে, দলমত নির্বিশেষে যারাই তখন আহত, প্রত্যেকের আমরা চিকিৎসা করিয়েছি বিনা পয়সায়। সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি। যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে দিয়ে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি। অথচ এরপরে আমি চলে আসার পরে তো আর কারো চিকিৎসাও হয়নি, সাহায্য তো দূরের কথা। এখন তারা যখন আন্দোলন করে তাদেরকেও বাসে করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর আওয়ামী লীগের যে এত নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করলো, তারা কোথায়? তাদেরও তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ। যাই হোক, আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি। আমি তো সবসময় বক্তৃতা দিই, আমি আর বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের, মানে, আমিও একজন আপনাদের মতনই আপনজন হারা, বাবা মা ভাই সব হারিয়েছি, শুধু আমরা দুটি বোন। তো আপনাদের কথাই আমি শুনতে চাই, এই অত্যাচার নির্যাতনের কাহিনী শুনতে চাই, আপনারা বলেন। আর এটুকু বলতে পারি, ইনশাআল্লাহ বেঁচে যখন আছি, এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা আমরা বিচার করেছি। বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে, তাদের হত্যা করেছিল নিহত যারা, আমরা সেই যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি। কিন্তু আজকে সব খুনি, জঙ্গি, সন্ত্রাসী, তারা তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। আজকে জঙ্গিদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে, ওই সুদখোর ইউনূস গরিবের রক্ত চুষে যে, মানে, অর্থ সম্পদের মালিক হয়েছে, সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে, তারও দিন শেষ হয়ে আসছে। কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আছি মা, ভালো। তোমরা জিজ্ঞেস করবো কিভাবে, খালি বলতে পারি যে তোমাদের ব্যথা কষ্ট আমি বুঝি, আপনার শরীর তবে স্বাস্থ্য? এর বিকল্প। আমি এভাবে আপনার সাথে কথা বলবো তা আমি কখনো কল্পনাও করতে পারিনি আপা। 2024 জুলাই পোড়াও আন্দোলনে আমার স্বামী আহত হয়, গুরুতর আহত হয় পায়ে। তার পায়ে ইট দিয়ে মেরে সেচ দেওয়া হয়। তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। সেলাই করে নিয়ে ডাক্তার ওনাকে বললো যে আপনি রেস্টে থাকেন। উনি আর বেড রেস্টে থাকেনি উনি। তারপর দিন থেকেই আবার সেই রাজপথে নেমে গেল। তারপর থেকেই শুরু হয় আমাদের নানান ধরনের অত্যাচার, অমানসিক। এক 4ই আগস্ট আওয়ামী লীগের এক মিছিলে আমাদের আহ, সভাপতি, ওয়ার্ড সভাপতি টুটুল চৌধুরী নিহত। তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে মেরে ফেলে। তারপর 5ই আগস্ট আমার স্বামী বরিশাল আবুল হাসানাত আবদুল্লাহর বাসায়, সাবেক সেনিয়াবাদ সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ ডাকে সবাই সেখানে একটা মিটিং করে। সেখানে ওরা আলোচনা যখন করে, ওখানে প্রায়
মানুষ ছিল এখানে। এদিকে আহ, 12টার দিকে আমার স্বামী গাজী নজরুল ইসলাম নিটুর কাউন্সিলর অফিস ভেঙে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। তারপরে আমি আমার স্বামীকে ফোন দিই যে এই ঘটনা, এখন আমাদেরও হুমকি দিয়েছে বাড়িঘর ভেঙে ফেলবে। তখন আমার হাজবেন্ড বলল যে আমি হাসনাত ভাইয়ের বাসায় আছি, সমস্যা নাই, তোমরা আমার ভাসুর দেবতাকে নিয়ে তোমার নিরাপদে চলে যাও, আমি সেনাবাহিনীর ভাষণটা শুনেই চলে আসবো। তারপর সে আসে না, এদিক দিয়ে আমরা তো সবাই আতঙ্কে, বিভিন্ন ধরনের আতঙ্কে, ভাইরা, শ্বশুরবাড়ির মানুষ সবাই আমরা যে যার মতো সরে গেছি। তারপর 2:45 আমি আমার স্বামীকে ফোন দিই যে তুমি আসো, বাসায় আসো। তো বলতো এই যে কিছুক্ষণ পরেই আসবো, ভাষণটা শুনেই আসি। এই লাস্ট কথাই আমার তার সাথে 2:45 হয়। তারপর থেকে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয়নি। 3:30টায় শুনি যে আবুল হাসনাত আবদুল্লাহর বাসায় ভাঙচুর, লুটপাট এবং আগুন ধরিয়ে দেয়। এদিকে আগুন ধরে ওই এলাকায় আমরা কেউ ঢুকতে পারি না, কোথাও কিছু, সারা বরিশালে মানুষ আতঙ্কে, আমরা সারা বরিশাল শহর ধুয়ায় আগুনে একাকার হয়ে গেছে। আমার স্বামী ওইখানেই ছিল। ওইখান থেকে প্রায় দেড় দুশো মানুষ, ওরা যে যার মতো পালিয়ে গেছে, যে যার মতো জানালা ভেঙে এসি এসি খুলে। ওইখানে সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, তার মিসেস ছিলেন, তার ছেলে ছিলেন, তারাও জানলা ভেঙে বের হয়ে যায়, পালিয়ে যায়। কেউ নারকেল গাছ আহ, বেয়ে পালিয়ে যায়। সবাই পালিয়ে যেতে পারছিল, কিন্তু আমার স্বামী সে আর পালিয়ে যেতে পারেনি। আমরা সবার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এরকম অবস্থায় রাত তো 10টার দিকে ফায়ার ব্রিগেড এসে, তারপরে আমরা জানি যে এখানে 3টা লাশ পড়ে আছে। একটা পাও নেই, কোপাইয়া তাকে হত্যা করছে, আর একজনের পিঠে কোপাইয়া আগুনে পুড়েছে, আর একজন, 3জনকে এরকম মেরে, পিটিয়ে মেরে পা হাত কেটে নিয়ে তার আগুনে ফেলে দিয়েছে। সেই রাত্রে ওই লাশের শনাক্ত হয় যে এখানে আহ, আবুল হাসনাত আব্দুল্লাহর বাসার কেয়ারটেকার আহ, নুরু, ওনাকে মারপিট করে পুড়িয়ে দেয়। আর এক যুবলীগের সদস্য মহিন, তাকেও পিটিয়ে মারে। আর একজন ছিল সুশান্ত নামে, কিন্তু এই এটা শোনার পরে আমরা তো ভেবেছি যে হয়তো বা আমার স্বামীও পালিয়ে গেছে ওদের সাথে, সবার সাথে। তাই আমি, এক নেত্রী ওইখানে, মানে আমাদের আওয়ামী লীগের এক নেত্রী, সে আমাকে বলতেছে যে ভাবি, আমি তাকে ফোন দিয়েছি যে ভাবি সাপাক এই ঘটনা, আপনার ভাইয়ের কি খবর। তাকে তখন সে বলল যে লিটু ভাইকে আমি যতটুকু দেখছি, লিটু ভাই আমাদের প্রায় 30-35টা মেয়ে, মহিলা আমরা, আমাদেরকে দোতলায় উঠিয়ে বলছে যে আপনারা সে আলমারি টেনে দরজা আটকিয়ে দেন, তাহলে তো ওরা দরজা খুলতে পারবে না। হ্যাঁ, তারপর ওরা ঢুকে নাকি, তখন ওই মুহূর্তে ওই ওই নেত্রী সে দেখছে যে আমার স্বামী সে বারান্দায় উকি দিয়েছে। এরপরে ওরা ঢুকে, ওরা আলমারি টেনে দরজা আটকে দিয়েছে। এরপরে তো ধোঁয়ায় ধোঁয়ায়, কেউ কিছু দেখতে পায় না, কোনো শব্দ নাই। মাঝ গেছে ওই দিনটা ওটুকু শুনছি। তারপর তো যখন শুনলাম যে লাশ শনাক্ত হয়েছে, তাহলে তো হয়তো আমাদের স্বামী এখানে নাই। এই জন্য কোনো রকম 5 তারিখ রাত্রটা আমাদের গেছে ভয়, খুব ভয়ে আতঙ্কে আমরা 5 তারিখ রাত্রটা শেষ করছি। 6 তারিখ সবার কাছে খোঁজাখুঁজি করতেছি যে আমার স্বামীর খবর কি, কোথাও কোনো খবর পাইনি। আমার ছেলে, সে লন্ডনে থাকে। সে ফোন দিয়েছে, আম্মু, বাবার কোনো খবর পেয়েছো?
আমি ওর ওকে বলি, "মা, তুমি কোনো খবর পেয়েছো? তোমাকে কোনো ফোন দিয়েছে?" কয়, "না মা, আমাকে কোনো ফোন দিয়ে নাই।" তারপরে 5-6 তারিখ চলে গেল, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ভোরবেলা। এর ভিতর তো নানান ধরনের আমাদের পুরা বাসা বাড়ি হুমকি, অনেক কিছুই চলতেছিল। আমার স্বামী, সে চারবার সে ছাত্র জীবন থেকে এই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। আমার শ্বশুর অধ্যক্ষ হোসেন আলী, সে ভাষা সৈনিক ছিল। আমার স্বামী কোনো সন্ত্রাসী ছিল না, কোনো সাদাবাজি করেনি, কোনো কিছু করে। সে একটা নিরীহ মানুষ ছিল। চারবার সে বিনা সিলেকশনে সে কাউন্সিলর হয়েছে, প্যানেল মেয়র হয়েছে। জনগণের সেবায় সবসময় সে নিয়োজিত ছিল। তার মতো মানুষ 9 তারিখ ভোরবেলা আমাকে একজন ফোন দিয়ে বলে যে, ম্যাডাম আপনি একটু মর্গে আসেন। আমি বলি, কেন মর্গে? কিসের জন্য যাব মর্গে? বলে, মর্গে একটা লাশ আছে, একটু আসেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি, তার পায়ে কি ব্যান্ডেজ আছে? সে আমাকে বলে, সম্ভবত। আমাকে হাতে ব্রেসলেট আছে, আংটি আছে। মানে সে চাপি, মানে আস্তে আস্তে বলে, দেখতে হবে, আসেন আপনি। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে খালি পেয়ে দৌড়ে আমি মেডিকেল হাসপাতাল মর্গে চলে যাই। এদিক থেকে আমার ভাইরা, আমার শ্বশুর বাড়ির মানুষ সবাইকে খবর দিই। তারপর হিমঘরে দিয়ে তখন আমার স্বামীর লাশটা বের করে আমি প্রথমে তার আমি প্রথমে তার পায়ের দিকে তাকাই। আমি দেখি তার পায়ে ব্যান্ডেজ আছে, হাতে ব্রেসলেট, আংটিটাও আছে। তারপর তার মুখের দিকে আমি তাকাই, মুখের দিকে তাকানোর সময় দেখি তার নাকে মেরে নাক ভেঙে দিয়েছে, এবার নাকের পাশ থেকে রক্ত। তাক- তাকে মুখে মেরে তার দাঁত, সামনের দাঁত ভেঙে দিয়েছে। পুড়ে মুখ হাত পা সব কালো হয়ে গেছে। ঘাড়ে, তার ঘাড়ে একটা কোপের দাগ। তখন আমার ভাই তার পকেটে হাত দেয়, পকেটে হাত দিয়ে তার ফোন বের করে। পকেটে তার আইফোন ছিল, সেটা বের করার সঙ্গে সঙ্গে ফোনটা অন হয়ে যায়। অন হয়ে যায়। তারপর তার আংটি, তারপর চশমা, তার সবকিছুই ঠিক অবস্থা অবস্থায় আসলো। তার চুলটা পড়ে নাই, তার মুখটা একটু ই করে দিছে, হাত পা ই করে দিছে, কিন্তু তার চুল, ভুরু, এগুলো পড়ে নাই। তুমি কান্দো না বোন, তুমি কান্দো না, ধৈর্য সাড়ে ধরো, আল্লাহরে ডাকো। সাড়ে এর বিচার হবে, আগুন এর লেগেছে। বিচার হবে, এর বিচার হবে, আমি বলছি বিচার হবে। 3:30 আগুন লেগেছে। 4:16 এরোপ্লেন মোডে আমার স্বা- স্বামীর ফোন দেওয়া। এরপরে ওর ওই বিভৎস মুখ দেখে আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। ওরা দৌড়ায় আমাকে হসপিটালে নিয়ে যায়। ইস, এরকম এরকম বিভৎস। আমার স্বামী একজন সৎ লোক ছিল। সে ছাত্রবেলা থেকে সেই আন্দোলন, আওয়ামী লীগ ছাত্র। আমার স্বামী কখনো কোনো ঘুষ দুর্নীতি কিছুই করেনি। সে সবসময় জনগণের সেবায় নিয়ে ছিল। সে ধার দেনা, আমার একটি মাত্র ছেলে এখন লন্ডনে আছে, তাকে ধার দেনা করে আহ, সাবেক সেনানি এবার সাদেক আব্দুল্লাহ সে কিছু টাকা দিয়েছে, এবং সবাই টাকা টাকা দিয়ে সে আমার ছেলেটাকে লন্ডনে পাঠিয়েছিল। এবং আমার সে এত ধার দেনা হয়ে গেছিল। আমার ওয়ার্ডটা অনেক বড় ছিল, আমাদের ওয়ার্ডে অনেক গরিব মানুষ ছিল। তো প্রতি বছর দেখা যেত সিটি কর্পোরেশন থেকে যে সাই দিত তাতে হতো না। সে ধার দেনা করে আরো সবাইকে শাড়ি লুঙ্গি এগুলা দিত, যাই হোক সব সাহায্য করতো। তো এক সময় ধার দেনা অনেক হয়ে গেছে, তখন সে তার আমার বসত বাড়ির কিছু অংশ বিক্রি করে সেই ধার দেনা পরিশোধ করে। আসসালামু আলাইকুম আপা।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন আপনি? আমি আছি। তোমরা তোমরা যে আপা আজকে বেশি, এটাই তো বড় কথা। আপা আমি এখন ভালো আছি। আমার মুশফিকের কথা তো শুনছেন। ওই হ্যাঁ, দিন শুনলাম। 5 তারিখে হচ্ছে আমি আর মুশফিক আমরা দুজনই পালায়া ছিলাম। 6 তারিখ সকালবেলা হচ্ছে আপা আমরা স্কিপ করার চেষ্টা করছি ওখান থেকে। তো যখন আমরা গাড়িতে উঠে বসছি আপা, তখন হচ্ছে জাস্ট গাড়িটা হয়তো 2 মিনিট কি 3 মিনিট চলছে। তারপর হচ্ছে গাড়িটাকে ওরা ধরে ফেলে। র্যান্ডমলি ওরা প্রত্যেকটা গাড়ি চেক করছিল যে কোন গাড়িতে কে আছে। তারপর ও, যখন গাড়িটা ধরে ফেলার পর যখন গাড়ির দরজা খোলে তখন তো আমাদেরকে চিনে ফেলছে। তো চিনার পর আপা প্রত্যেকটা পার্সন আমি প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি চিনি আপু। তো আমাদেরকে গাড়ি থেকে নামাইলো। নামানোর পর হচ্ছে মুশফিককে গাড়ি থেকে নামাইলো, তারপর হচ্ছে আমাকে গাড়ির ভিতরে আবার উঠানোর চেষ্টা করলো। তা আমি হচ্ছে তখন মুশফিক খুব চিল্লাচ্ছে যে নেমে যাও। তো আমি ওই টাইমে লাফ দিয়ে নেমে গেলাম। লাফ দিয়ে ওর উপরে যেয়ে পড়লাম। তখন আপা এলোপাথালি ওরা পিটানো শুরু করলো, কোপানো শুরু করলো। মানে আমি যতক্ষণ ছিলাম উপরে ততক্ষণ মুশফিককে মারতে পারছিল না। আমার উপরে যতটুকু পারছে মার- ইস। মারছে। আপা আমার বিয়ে হয়েছে 9 বছর, আমি কনসেপ্ট করতে পারিনি এত বছর। লাস্ট ইয়ার আমি যখন কনসেপ্ট করি তখন আমি 3 মাস প্রেগনেন্ট ছিলাম। আপা সেই দিন যখন ওকে নামাইছে, নামানোর পর থেকে যখন মুশফিক চিল্লাচ্ছিল যে আমার বউকে মারো না, আমার বউ কিছু করে নাই, ওকে যে আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন হচ্ছে আবার ওকে মারা শুরু করলো। আবার কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান আসলো তখন দেখতেছি যে ওকে মারতেছে। আবার যে ওর উপরে পড়লাম, তখন আবার এলোপাথালি কোপানো শুরু করলো। মানে কি বীভৎস! ওখানে যতগুলো পার্সন ছিল, মানুষজন আপনার নামাজ পড়ে বের হইছে, প্রত্যেকটা পার্সনই আমাদেরকে চিনে। আমি যেহেতু ইউনিয়ন পরিষদে জব করতাম, মুশফিক আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুই তো অনেকক্ষণ জি ছিল, ভালো বলো। আছেন? হুম, জি হুম। ভালো আছেন? আমি জি আমি আছি। পেয়ারের আমি পেয়ারের ছোট ভাই মোশাররফ। জি আপু, আমাদের ফেনীতে যখন মানে এক্সাম 5 তারিখ, তখন আমাদের বিকেল বেলা বাড়িতে হামলা হয়। তখন 4টা বাজে বিকেল। আমার বাড়ি, আমার ঘর, আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এগুলা লুটপাট করে, ভাঙচুর করে। পরে আমরা তো যার যেমন বাড়ি থেকে পালাই যাই। আমার ভাই একটা বাড়িতে যায় আশ্রয় নেয় পাশে। তো রাতভর ওখানে তারা পাহারা দিছে, ভাই কোনোদিকে বাড়িতে পারে নাই। পরে সকাল 11টায় তাকে পুরা লোকজন ঘিরে ফেলে। তার বড় ছেলেটা তার সাথে ছিল। তখন বাপরে মারধর করে, তখন মানে এলোপাতাড়ি কোপ, মানে কোপ দেয় ধারালো অস্ত্র দিয়ে। ভাইয়ের চোখ দুটা একেবারে উপড়ে ফেলে, গালের পানি চাইছে, মানে কোপ দিয়ে এটা আলেক করিয়ে লেছে। মানে পানি চাইছে যে আমার ভাই, বলছে যে আমাকে পানি দাও। পানিটা কিন্তু দেয় নাই। তখন তার ছেলে কয়েকটা কোপ খায়। একটা যে পাশে বাথরুম ছিল ওখানে যাই, মানে গ্রামের ওখানে বাথরুমের পিছনে যায় পালাই রয়েছে। ছেলেটা দেখতেছে তার বাবাকে হুম, কিভাবে হুম। অত্যাচার। মানে যেটা বলার বাইরে, আমি আজ পর্যন্ত একটা বার আমার ভাইয়ের ছবিটা দেখছি। আরেকটা বিষয় হলো, আমার ভাই 2001 সাল পরবর্তীতে উনি সৌদি আরব চলে যায় দীর্ঘ 21 বছর। ও এখানে বিষয় প্রতিবদ্ধতার কারণে দেশে আসতে পারে না। 2021 সালে তিনি বাড়িতে এসেছে। আমাদের ভাইয়ের মধ্যে চার ভাই, তার সাথে আমার দেখা হয় 21 বছর পর। তার একটা ছেলে মানে গর্ভে থাকা অবস্থায় যে চলে যায়, তার বাবার সাথে দেখা হয় এই 21 বছর পরে। তার ছেলেটাও বাবাকে দেখছি 3 বছর।
আমরা তো আমার ভাইকে মাটি দিতে পারি না, দেখতেও পারি নাই। তারা সবাই আমাদেরকে মানে এলো পাতারি খুঁজতেছে। যখন অনেক জনকে আমি ফোন করি যে আমার ভাইটাকে ওখান থেকে নিয়ে আসার জন্য, তখন নিয়ে আসতে দিবে না। তখন এই রাত্রে 10টার পরে কয়েকটা লোক যায়, ওখানে একটা ভ্যান গাড়িতে করে মসজিদের সামনে নিয়ে এসেছে। তখন ওখানে দিবে না, মসজিদের সামনে রাখতে দিবে না, ভ্যান গাড়িতে রাখছে। আমি এইগুলা ফোনে শুনতেছি, বলতেছি, মানুষের সাথে যোগাযোগ করতে, একটা বিলের মধ্যে পড়ে রয়েছে। পরে ওখানে মানে জানাজা হবে না, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আহ, সবাইকে বলছে যে জানাজা করতে দিব না, কেমনে পালাই রাখ। সবাই অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, কয়েকশো লোক। মানে চতুর্দিক দিয়ে পরে আসছে রাত্রে, আসি মানে দিব না, এটা জানাজা করতে দিব না, বিভিন্ন এলাকার লোকজন আসি। যাক, পরে এই এরা বিষয় গেল। মানুষের জাত না। আমার আমার এরা ভাইকে মানুষের কোথাও জাত না। জি আপা। পরবর্তীতে এরা মানুষের আমার জাত না। আমার ভাইয়ের একটা ধৈর্য মেয়ে, ধরো, ধৈর্য ধরো। 1 বছরের হবে, একটা মেয়ে। তখন আমি ফেনীর ওসি, এসপি সবাইকে আমি ফোন করলাম যে আমার ভাইটার এর জন্য। সবাই বলে আমাদের দ্বারা সম্ভব না। আমি বলে ওসিরে ফোন দিছি, এসপি সাহেবকে ফোন দেন, এসপি সাহেব বলে ডিসি সাহেবকে ফোন দেন। আমি সবার দ্বারে দ্বারে ফোন দিছি, প্রতিনিয়ত ফোন দিতেছি, আমি হোয়াটসঅ্যাপে ভয়েস দিচ্ছি, কেউ আসতেছে না। পরে কিছুদিন পরে মামলার জন্য আমি কোর্টে, আমার ভাবিকে, আমরা তো পালাই রয়েছি, আমার ভাই, ভাইয়ের ছেলে সবাই তার যেমন ওই অবস্থানে আসিলাম। পরে কিছুদিন পরে আমি যোগাযোগ করলাম একটা আইনজীবীর সাথে, আমাদের এমপি সাহেবের সাথে যোগাযোগ করার পরে বলে, দেখি একটা মামলা করতে পারো কিনা দেখো। পরে কোর্টে যখন মামলা করতে চায়, ওখানে আমাদের আইনজীবী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক ছিল, ওনাকে মারধর করে আমার ভাই এবং কি আমার ছোট বোন, ভাইয়ের বউ এবং কি ছোট বোন, এরা বাইরে চলে আসে, পালায়। পরে থানায় যখন যায়, আমার ভাবি মামলা নেয় নাই তো, মামলা কারোর মামলা নেয় নাই। পরবর্তীতে আমি থানায় নেয় নাই। যোগাযোগ করছি যে পরবর্তীতে থানায় যখন আপা গেছে, মামলা নিতেছে না, ওরা থানায় বসে রয়েছে লোকজন, বিএনপি সমর্থিত জামাত, এরা হত্যা বসে করছে তো রয়েছে। ফেনী। জি জি, ফেনী 2-এ আমি। জি, হ্যালো। কি অবস্থা আপা, ভালো আছেন? আমি আছি তোমার মতনই, এরকম বাপ মা ভাই সব হারানো। তোমার কষ্টটা আমি বুঝি। কি আপা, দীর্ঘ 21 বছর পর আমি আম্মুর গর্ভে ছিলাম, ওই সময় আব্বু চলে যায়। দীর্ঘ 21 বছর পর আব্বুকে দেখলাম। এই 3 বছরের মাথায় 5-ই আগস্ট ইস, আব্বুর দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু লুটপাট করে এবং কি আমাদের ঘর বাড়ি ভাঙচুর করে। তখন আব্বুর সাথে আমার ভাই আর আমার ভাই ছিল, তারা এক ঘরে আশ্রয় নেয়। ওখান থেকে 6-ই আগস্ট 11টার দিকে তারা আব্বুকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এর 10-15 দিনের মাথায় আমার আম্মু আম্মু সবাই দাঁড়ে দাঁড়ে হুম, মামলা করার জন্য করছে, কিন্তু কেউ মামলা নেয় নাই। হঠাৎ একদিন থানায় গেছে মামলা করার জন্য। ওখানে যারা আব্বুকে মারছে তারা মুখে আর আমার ছোট বোনকে ছিনিয়ে নেয়, মামলার জরুরি কাগজপত্র গুলো নিয়ে যায়। এগুলা আম্মুকে আরো কিলঘুষি দেয়। তখন ইস, জায়গা এখানে স্টক করে ওখানে মারা যায়। ইস। এগুলো আর কি। আজকে 6 মাস আমরা হ্যাঁ, বাড়িঘর ছাড়া। আমার বোন চিন্তা করো না, পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, একবার আসবো, আর সব বিচার হবে ইনশাল্লাহ, সব বিচার করব। আল্লাহ যখন বাঁচা একদম রাখছে বিচার করব।
ধৈর্য আর ধরে থাকো, আমি কোথায় আছি, আছেন তোমাদের জন্য আমি আছি। কিছু দেখতে পাই না, আজকে 6-7 মাস ঘর ছাড়া, আব্বুকে আম্মুকে জানাজাও দিতে পারি না। এটা আপনাদের শহীদের কাছে মৃত্যু, একটাই আশা, চিন্তা করো না। আমার আম্মু আব্বুর খুনিদের বিচার চাই, এটাই আপনার কাছে কামনা করি, আর কিছু না। তোমার আব্বু আম্মু শহীদের মৃত্যু হয়েছে, আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক, এটা আমরা দোয়া করি। ঠিক আছে বুঝতে পারছি। সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ, জি। আপা সরি, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো এই আর কি একটু তখন হচ্ছে মুশফিক ঠিক আমাকে হচ্ছে মর আছে, আপা আপনি শুনবি, শুনতে পাচ্ছেন? সব আমি জানি। হ্যাঁ। আপা তারপর হচ্ছে ওরা মুশফিককে তো ভিতরের দিকে নিয়ে যায়, আমাকে ওখানে রাস্তার উপর ফেলে রেখে যায়, ভেবেছিল যে আমি মারা গেছি। তারপর হচ্ছে ভিতরে নিয়ে যাওয়ার পর ওখানে ও তো নির্মম ভাবে ওকে পিঠে আর গাছের সাথে বেঁধে মারে। তারপর হচ্ছে পানিতে ফালায় রেখে যায়। তারপর হচ্ছে আপা ওরা আমার শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আপনাদের লাশ পড়ে আছে, নিয়ে যান। তারপর হচ্ছে আমাকে ওখান থেকে উদ্ধার করা হচ্ছে, আমার কাজিনরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে ডাক্তাররা বলে দিছে যে উনি বাঁচবে না, ওনাকে ঢাকায় নিয়ে যান। তারপর হচ্ছে আমাকে দ্রুত ঢাকায় নিয়ে আসে। তারপর হচ্ছে আমার 4-5 দিন কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না আমার। আপা এখন পর্যন্ত আমি মুশফিকের কবরটাও দেখতে পারি নাই। আমি ফেনীতে যেতে পারছি না, ওরা আমাকে খুঁজতেছে, ওরা নাকি আমাকে মেরে ফেলবে, একমাত্র আই উইটনেস আমি। এই জন্য এর মধ্যে হচ্ছে আমাদের আহ যার কথা না বললেই নয়, আমাদের ফেনী 2 আসনের এমপি নিজামুদ্দিন হাজারী, উনি কয়েকবারই খবর নিছে আমার। আপা আমি জাস্ট এটার বিচার চাই। আমি না আজকে এতদিন পরে বুঝতে পারছি যে আপনার আপনি যে স্বজন হারিয়েছেন, এই স্বজন হারানোর বেদনাটা যে কতটুকু আমি হ্যাঁ, এখন অবশ্যই বুঝতেছি। বিচার হবে, তুমি বিচার হবে, আমার শোনো শোনো, আপা ধৈর্য আপা ধরো, আমার বিচার বাবা করবো, নাই। বিচার জি করবো, আপা। বিচার করবো। আমি আপা বেঁচে আছি তো, বিচার করবো ইনশাল্লাহ। আপা জানেন আমার বাবা নাই, আমার শুধু মা আছে, আমার কোনো ভাই বোনও নাই। আমার যদি মাটা না থাকতো আমি যে কোথায় যায় দাঁড়াইতাম, কি করতাম আমি চাই না। আমার যে কি হইতো। আমি আমি জানি, সেই আমি বুঝি। এই কলেজ থেকে মানে ছাত্র রাজনীতির সাথে জড়িত, আপনি শুনেছেন কিনা আমি জানি না। মুক্তা পরিবাবু ওদের সাথে আমি রাজনীতি করেছি, হুম আপনাদের কেন্দ্রীয় কমিটির ওরা। হুম। আমি শ্বশুর বাড়ি ফেনী বিধায় ওখানে যে থাকতে আমি হয়েছে, জানি, ওখানে আমাকে বলছে। রাজনীতিতে জড়াইছি। আপা মানে আমি জাস্ট মুশফিকের বিচার চাই, আর কিছু না, আমি জাস্ট মুশফিকের বিচার চাই। জি। আমি যেন বিচারটা হ্যাঁ দেখতে পারি। আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি শফি আহমেদ সালমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রথম সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আমি 27 নভেম্বর 2023 পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে নাদেল সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি আপনাদের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হকের আপন বোনের ছেলে। আপা, আমার বুক ফেটে হুম, হুম, চৌচির হুম। হয়ে যাচ্ছে। আমি একাধারে 20 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার দুই ভাই, বড় ভাইও চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন। ছোট ভাই চেয়ারম্যান, তাকে কি পরিমাণ নির্মম নির্যাতন করছে এগুলো এই যে বিএনপি জামাতের ক্যাডাররা বাসা থেকে ধরে নিয়ে 9 তারিখ, আগস্টের 9 তারিখ রাত্রে সে পালিয়েছিল, কিন্তু ওই জায়গা থেকে ধরে এনে মারছে। রাত্রে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, পরে আমরা দূর থেকে বিভিন্ন ভাবে ধার কর্য করে 12 লক্ষ টাকা দিয়ে তাকে উদ্ধার করি। আমরা ভাবছিলাম হয়তো আমাদের বিপদ চলে গেছে। আর্মির ক্যাপ্টেন মেজর এবং আর্মির মেজর মেজর রিয়াদ এবং ক্যাপ্টেন আদনান, এই দুইজন সে নেতৃত্ব দিচ্ছে, সাথে ছিল জামাত বিএন এবং আর্মির অন্যান্য সদস্যরা। 5 আগস্ট বিকাল বেলা আমার কুলাউড়ার বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মিতালি ফার্মেসি কুলাউড়ায় সরবরাহ করতো। আপা, আমি ব্যাংক থেকে 2.5 কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছিলাম। একটা ধৈর্য ধরো, একটা ধৈর্য অস্তিত্ব ধরো। রাখা নেই আমার ওই বিল্ডিং এর। এরপর আমরা তো নিশ্চিন্ত দূর দূরান্তে আত্মগোপনে আছি। ওই 5 তারিখে সন্ধ্যার পরে আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে আমরা, তারপরে আমরা আমাদের মনের মধ্যে একটা সান্ত্বনা দিছিলাম যে সম্পদ গেছে যাক, নিজেরা তো ওরও বেঁচে আছি।
21 আগস্ট রাত 8:30 সময় আমার ভাই ইস্তাক আহমেদ বুরহানকে হঠাৎ করে এসে তার ব্যবসা প্রতিষ্ঠান আদিল ডিপার্টমেন্ট স্টোর থেকে ধরে আর্মির সাথে ওই বিএনপি জামাতের ক্যাডাররা নাম আমি এখানে অভিযোগে দিছি আপা, নিয়ে চোখ হাত বেঁধে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের ওই ভাঙ্গা বাসার মধ্যে ওইখানে এমন ভাবে মারপিট করে আমার ভাইয়ের চিৎকারে পুরো মহল্লার লোকজন জেগে উঠে এবং কান্নাকাটি শুরু করে ওইখানে আর্মি নিয়ে যায়। রাত্রে 2টার সময় আমাদেরকে জানান দেয়, অর্থাৎ আমার ভাইয়ের বউকে বলে যে 25 লক্ষ টাকা দিলে ওকে পাবেন না, তোমার সকালবেলা লাশ নিয়ে। আমরা শোনার পরে 25 লক্ষ টাকা আমরা 1 ঘন্টার ভিতর বইতে দেবো আপা, আমরা টাকা দিতে পারি নাই। আমার ভাইয়ের শরীরের কোনো অস্তিত্ব ছিল না, অপরাধ একটাই, জ্ঞান বিশ্বাস মতো অন্য কোনো অপরাধ করি নাই আপা, অপরাধ একটাই, আমরা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলাম। আমি কুলাড়া উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি, এর আগে জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আবার যে কথাটুকু বলতে চাই, আমার ভাইকে মন্দির নির্যাতন করছে, পরে নিয়ে কুলাউড়া পরের দিন সকাল 10:30 থেকে 11টার মধ্যে থানায় নিয়ে মাটিতে ফেলে চলে আসে। তখন ওসি ছিলেন উনি, ওই আগের পুরাতন ওসি আলী 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 মাহমুদ সাহেব। ও নিয়ে মাটিতে ফেলার পর উনি বললেন আমি কি করবো, ওই বলা কোনো পিটুনিতে মারা গেছে। ওসি সাহেব আমার ভাইকে সেখান থেকে তুলে হাসপাতাল নিয়ে যায়, ডাক্তাররা দেখে বলে আশা নেই, তড়িৎ করতে সিলেট পাঠিয়ে দেখতে পারেন। অ্যাম্বুলেন্স নিয়ে তাৎক্ষণিক ভাবে সিলেট উসমানী মেডিকেল কলেজে পাঠাই। ওইখানে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার বলতে কিডনি নাই, পেট ফুলে গেছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ফুসফুস লিভার, সেগুলো লিভার ফুসফুসের অস্তিত্ব নাই। আমার ভাইকে সেখান থেকে আমরা মাউন্টেন ওরা হসপিটালে আনি, আইসিইউতে বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করাই, কোনো কাজ হয় নাই। ইবনে সিনাতে নেই, ওইখানে বিশেষজ্ঞ চিকিৎসকের চেষ্টা করি, তাও হয় নাই। ওনারা আমার কথা প্রকাশ করে ঢাকা ফারাবি স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাই। ওইখান থেকে বিভিন্ন ভাবে টাকার ওই জন্য, হ্যাঁ। আইসিইউতে রেখে চিকিৎসা করি। আপা আমার ভাইকে বাঁচাতে পারি নাই। আমার ভাই একদিন মাত্র কথা বলতে ধৈর্য পারছে ধরো, আপা। আপা আমার ভাই, ধৈর্য। আমাদের অপরাধ একটাই আপা, আমরা আওয়ামী লীগ করি, আমরা ব্যবসা করে আমাদের আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আবার শুধু এটুকু বলতে চাই, সব বিচার করবে, আমরা সব বিচার বিচার চাই করবো, ধৈর্য আপা। ধরো, আপা ধৈর্য ধরো, আমরা সব বিচার আপনার করবো, হ্যাঁ। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনাকে শোনো, এত শারীরিক অত্যাচার সুস্থতা সহ্য দেন, হবে না, আল্লাহ সহ্য আপনাকে করবে না। দীর্ঘায়ু দেখ ধৈর্য আপা, ধরো আমরা তুমি, বিচার চাই আমি আপা। আছি তোমাদের জন্য, আছি আমি। জি সফি, আমি আপা, তোমাদের জন্য আছি, আমি বেঁচে আছি, জি আমি আপা, বেঁচে আছি। আল্লাহ আমাদের বাঁচায় শরীরে রাখছে, বিচার আমরা করবো। কেউই বাড়িতে নেই, আমরা সবাই পলাতক, আমরা না, আত্মগোপনে না পরিবারের পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো। আর পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো, দিন অনেক আসবে, কথা বলার ছিল ধৈর্য আপা, ধরো। এইভাবে বলা যাবে না। আল্লাহ না, যদি না, আপনাকে দেশে আনে, ভালো থাকবো। একবার শরীরে আবার ওইগুলো আমি এটুকুই খালি বলবো যে এই যে মর্মান্তিক ঘটনাগুলি, এগুলি কি কেউ চোখে দেখে না? এগুলি কি অপরাধ না? তারপরেও আমরা নাকি স্বৈরাচার। তখন স্বৈরাচারের চরম কে? ওই সুদখোর ইউনূস ক্ষমতা আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে। ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে, আমি আসছি, বিচার হবে, বিচার করবই করব, এটা আল্লাহর হুকুম আছে। কাজে এদের এদের ছাড় দেওয়া হবে না, এটুকু খালি বলতে পারি। আর তোমাকে ধন্যবাদ জানাই নজরুল, যে তুমি এই আয়োজনটা করেছো বলেই হয়তো আজকে সারা বাংলাদেশের মানুষ জানতে পারছে যে এরা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে অত্যাচার করেছে এবং করে যাচ্ছে, এখন সে অত্যাচার করে যাচ্ছে। তো আর তাদের যারা এই ধরনের খুন খারাপি করছে তাদের আবার দায় মুক্তি দেওয়া হয়েছে। কত বড় অপরাধ তারা করেছে, যেখানে বিচার হবে সেখানে সেটা না দিয়ে দায় মুক্তি দেয়। দেখে দায় মুক্তি কে দেবে? দায় মুক্তি ওই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তার কোনো দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নাই। কাজে সবার বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।